পরিণীতা সিজন 2 নবম পর্ব। মন খারাপ করে ধীর পায়ে হাঁটছে প্রাণনেশা। একটু আগে ওর মায়ের বান্ধবীরা এসেছে, শুদ্ধ বাংলায় পাশের বাসার ভাবিরা। প্রাণনেশা ঘুম থেকে উঠে যেই ড্রয়িং রুমে নেমেছিল তখনই এক ঝাঁক মহিলা ডাক দিল ওকে। প্রাণনেশার এই মানুষগুলোকে পছন্দ না। এরা এর বাড়ি ওর বাড়ি গিয়ে মানুষের নামে নিন্দা করে বেড়ায়। নিজের মাকে অনেকবার বুঝিয়েছে প্রাণনেশা যাতে এই মানুষগুলোর সাথে না মেশে, বাড়িতে না ডাকে। তবে তার মা শুনলে তো। প্রাণনেশা ওদের ডাক অবজ্ঞা করে যেতে চায়নি, তবে মায়ের মুখের দিকে তাকিয়ে যেতে হয়েছে। প্রাণনেশা সালাম দিয়ে বিনীত ভঙ্গিতে কথা বলছে ওদের সাথে, তবে ওদের কথা বিনীত ছিল না। ওরা হেসে হেসে সুন্দর কথার মাধ্যমে ঠেস মেরেছে ওকে। কেন ও এভাবে চলাফেরা করে, কেন ও বিয়ে করছে না, ওর এইসব বিহেভ দেখে তো কেউ বিয়ে করবে না ওকে। বয়স তো কম হচ্ছে না। প্রাণনেশা থেমে থাকেনি। এইসব কথা শুনে নিজেও দু চারটে কথা শুনিয়ে এসেছে। ওরা মনে করেছে মেয়ে বলে নরম থাকবে প্রাণনেশা, কিন্তু ওর প্রতিবাদের ভাষা তো ওরা জানে না। তবে এসব যে মনের ওপর প্রভাব ফেললো। মানুষ কেন অন্যের ব্যাপারে কাঠি করতে যায়? লাইফটা তো প্রাণনেশার, ওদের তো না। তবে ওদের এত ভাবনা কিসের? তিক্ত ঢোক গেল প্রাণনেশা। বিয়ের কথা উঠলেই মনটা খারাপ হয়ে যায় ওর। কে বিয়ে করবে ওকে? যাকে বিয়ে করে সংসার পাততে চেয়েছিল সে মানুষটা তো চায় না ওকে। তার জায়গা তো প্রাণনেশা অন্য কাউকে দিতে পারবে না কোনো দিন। চপল পায়ে উঠানে হাঁটছে প্রাণনেশা। আজ কুয়াশার ঘনত্বটা অন্য দিনের তুলনায় একটু বেশি, তাই সকাল 10টা বেজে গেল মেঘ উকি দিয়ে সূর্য ওঠেনি। সূর্যিমামা হয়তো মেঘের আড়ালে লুকিয়ে আছে। শীতের সকালে ঠান্ডা বাতাস বইছে। প্রাণনেশার গায়ে একটা মোটা শাল, কোমর সমান চুল ছেড়ে দেওয়া। পণ করেছে প্রাণনেশা মায়ের সাথে কথা বলবে না আর। তার বান্ধবীগুলো এসে এত বড় অপমান করে গেল প্রাণনেশাকে। ওর লাইফ নিয়ে হাসাহাসি করে গেছে। যতক্ষণ না তার মা পাশের বাসার আন্টিগুলোর সঙ্গ ছাড়তে পারছে ততক্ষণ কথা বলবে না প্রাণনেশা। গেটের দিকে তাকাতেই সোজা হয়ে দাঁড়ালো প্রাণনেশা। গেট পেরিয়ে বড় বড় পা ফেলে ওর দিকে আসছে প্রত্যুষ। ভ্রু কুঁচকে তাকালো প্রাণনেশা। প্রত্যুষ এসে থামলো ওর সামনে। হাতের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, নে, এটা তোর। কি এটা? নিয়েই দেখ। হাত বাড়িয়ে নিল প্রাণনেশা। প্যাকেটের ভেতরে হাত দিয়ে বের করলো একটা শাড়ি, রেড ভেলভেট শাড়িটা, যেটা ওই দিন শপিং মলে গিয়ে পছন্দ করেছিল ও, তবে নিজের বান্ধবীর জন্য স্যাক্রিফাইস করে এসেছে। অবাক দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। হতভম্ব হয়ে আওড়ালো, এটা তুমি কোত্থেকে পেলে প্রত্যুষ ভাই? এটা তো জেরিন নিয়ে গিয়েছিল। তোর না পছন্দ হয়েছিল? হ্যাঁ, বাট এটা তো সেল হয়ে গেছিল, মাত্র 1 পিস ছিল দোকানে। বিহল স্বরে বলল প্রাণনেশা। সূক্ষ্ম হাসল প্রত্যুষ। প্রাণনেশার গাল টেনে দিয়ে বলল, এটা পরলে সুন্দর লাগবে তোকে, তাই অর্ডার দিয়ে বানিয়েছি। মাত্র 2 দিনে? কী করে সম্ভব? চেষ্টা করলেই সম্ভব। চকচকে দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। কোমল স্বরে বলল, এত কষ্ট করার দরকার ছিল না তো। থ্যাঙ্কস প্রত্যুষ ভাই। ওয়েলকাম প্রাণ। তোর জন্য এইটুকু করতে পারবো না? তোর এত পছন্দের শাড়িটা তুই পরতে না পারলে আমার কষ্ট লাগতো না? পছন্দের জিনিস নিজের করে নিতে হয় প্রাণ, এভাবে স্যাক্রিফাইস করতে হয় না। চোখ তুলে তাকালো প্রাণনেশা। বুকের সাথে প্যাকেটটা জড়িয়ে চোখে চোখ রাখলো প্রত্যুষের। মলিন হাসলো ও। বিষাদ স্বরে বলল, নিজের সব থেকে প্রিয় জিনিসটাকেই তো ছেড়ে দিলাম প্রত্যুষ ভাই। যাকে ছাড়া বাঁচতে পারবো না ভেবেছিলাম, তাকেও কত অবাধে স্যাক্রিফাইস করলাম। সেখানে পছন্দের শাড়িটা না পরলে কী বা যায় আসতো? মলিন হাসল প্রত্যুষ। কোনো কিছু না বলে প্রস্থান নিল সেখান থেকে। রেড শাড়িটা গায়ে জড়িয়ে কক্ষ থেকে বেরোলো প্রাণনেশা। লম্বা চুলগুলোতে সুন্দর করে খোপা বেঁধেছে ও। হাতে পড়েছে এক গোছা লাল কাঁচের চুড়ি। গাল দুটো ব্লাশ দিয়ে লাল করেছে। নর্মাল সাজেই অসম্ভব সুন্দর লাগছে ওকে। সিঁড়ি বেয়ে নেমে এলো প্রাণনেশা। নিচে নেমেই দেখা হলো উচ্ছ্বাসের সাথে।
ছেলেটা এগিয়ে আসলো, দাঁড়ালো ওর কাছে। পকেট থেকে একটা লাল গোলাপ বের করে হাতে নিয়ে মোহময় কণ্ঠে আওড়ালো, দিস ইজ ফর ইউ প্রাণ। আমার জন্য? হতভম্ব হয়ে বলল প্রাণনেশা। ইয়েস, ইউ আর লুকিং লাইক আ রেড রোজ। রেড রোজের সুন্দর চুলে আরেকটা রোজ না থাকলে ঠিক মানাচ্ছে না। খিলখিল করে হাসল প্রাণনেশা। লাজুকভাবে ঠোঁট টিপে বলল, তাহলে এনেছেন যখন পরিয়ে দিন। মিষ্টি করে হাসল উচ্ছ্বাস। এগিয়ে এসে প্রাণনেশার কানে গুজে দিল গোলাপটা। লজ্জার ভান করে দুহাতে মুখ আড়াল করল প্রাণনেশা। উচ্ছ্বাস মুগ্ধ দৃষ্টিতে তাকালো ওর দিকে। তবে করিডোরের দিকে চোখ পড়তে সব লজ্জা উবে গেল প্রাণনেশার। প্রত্যুষ দাঁড়িয়ে আছে সেখানে, অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওর পাশেই প্রিয়ম দাঁড়িয়ে, দাঁত দেখিয়ে হাসছে ও। উচ্ছ্বাসের কাছাকাছি দাঁড়িয়েছিল প্রাণনেশা। সেকেন্ডেই ছিটকে দূরে সরল ও। তড়িঘড়ি করে বলল, আপনি বসুন উচ্ছ্বাস, আমি বরং যাই। বলে হন্তদন্ত হয়ে চলে গেল সামনে থেকে। মুখ লটকে দাঁড়িয়ে থাকলো উচ্ছ্বাস। মেয়েটা এভাবে চলে গেল কেন? দুপুরের দিকে আলিশার বাড়িতে বরযাত্রী এসেছে ওরা। প্রত্যুষ বিমর্ষ ভঙ্গিতে বসে আছে। ছেলেদের আর মেয়েদের বসার জায়গা আলাদা। সবাই আলাপচারিতায় ব্যস্ত। এমনিতে ফর্মালিটির জন্য প্রত্যুষ একটু আধটু হু হা উত্তর দেয়। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে কথা বলার চেষ্টা করে। তবে এখন যে ঠোঁটে কৃত্রিম হাসিটুকুও ফোটাতে পারছে না। মন খারাপ ওর। সেটা মারিয়ে হাসতে পারছে না ও। মনে এক জিনিস রেখে মুখে আর এক ঢং ধরার অভ্যেস নেই প্রত্যুষের। আসলেও পারে না, অনেক কিছুই পারে না ও। মাঝে মাঝে নিজেকে অসম্ভব অসহায় লাগে ওর। নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো প্রকাশ করতে ব্যর্থ ও। কিছু সময় ও নিজেই বোঝে না নিজেকে। তিক্ত শ্বাস ফেলল প্রত্যুষ। সামনে তাকিয়ে দেখল উচ্ছ্বাস বসে আছে হাতে ফোন নিয়ে, মনোযোগী দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে টাইপিং করে যাচ্ছে। প্রত্যুষ সে দেখে মন চাইল কার সাথে কথা বলছে ও। আবার ওর সত্তা প্রতিবাদ করে বলল, মানুষের পার্সোনাল জিনিস দেখতে নেই। এত ছোটলোকি মনোভাব কখন থেকে পুষতে শুরু করলি প্রত্যুষ? পাংশুটে মুখে বসে থাকলো প্রত্যুষ। একটু আগে ওদিক থেকে দেখে এসেছে প্রাণনেশাও টাইপিংয়ে ব্যস্ত। প্রত্যুষের সেন্স অফ হিউমার বলল, দুজন কথা বলছে একে অপরের সাথে। কত সুন্দর না? ওই দেওয়ালের ওপারেই প্রাণনেশা আছে। পাশাপাশি দুই কক্ষে আছে দুজন, ধরতে গেলে একেবারে কাছাকাছি তো। তবুও একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারছে না। এই ক্ষুদ্র সময়টাও কথা বলে পার করছে তারা। বিষাদ হেসে মাথা নুইয়ে বসল প্রত্যুষ। থাকুক দুজনে সুন্দর এই সম্পর্ক, বজায় থাকুক দুজনের মধ্যে। এই সম্পর্কে ডালপালা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হোক। প্রত্যুষ দেওয়াল হবে না ওদের মাঝে। তিতিবিরক্ত উচ্ছ্বাস ক্ষণকাল পর পর প্রাণনেশাকে মেসেজ দিয়ে বিরক্ত করছে। একটু আগেই কথা বলেছে ওর সাথে। কথা শেষে বাই বলে অফলাইনে চলে গেছে প্রাণনেশা। উচ্ছ্বাস আবার মেসেজে ঢুকলো ওর নাম্বারে। প্রাণ, আমার ভালো লাগছে না, অপরিচিত এখানে সবাই। সেকেন্ডেই ওপাশ থেকে রিপ্লাই এলো প্রাণনেশার, প্রহর ভাইয়ার সাথে কথা বলুন। সে নেই এখানে। প্রত্যুষ ভাই তো আছে, ওনার সাথেই না হয় কথা বলুন। সে কথা বলবে না আমার সাথে, পছন্দ করে না আমাকে। আমার সামনেই মুখ বন্ধ করে বসে আছে। আশা থেকে একটা কথা বলেনি সে কারোর সাথে। প্রত্যুষ ভাই এমনি কথা বলে না কারোর সাথে বলে 4টে স্যাড ইমোজি দিল। প্রাণনেশা আবার লিখল, কথা বলার ট্রাই করুন, কথা না বললে ওভাবেই বসে থাকুন। আমি আরিশা আপুর কাছে যাচ্ছি। মেসেজ আসলেও রিপ্লাই যাবে না আর। ফোঁস করে শ্বাস ছাড়ল উচ্ছ্বাস। প্রত্যুষের সাথে কথা বলার চেষ্টাও করল না। ও জানে কথা বললেও কাজ হবে না। ছেলেটা মেপে মেপে কথা বলে, তাতে ওর পোষাবে না। এর চেয়ে একা একা বসে থাকাই ভালো। জেরিন এসেছে ওর হাজব্যান্ড আর বেবিকে নিয়ে। তবে বিপত্তি বেঁধেছে ও কোনো কিছুই চিনে উঠতে পারছে না। প্রাণনেশাকে ছাড়া আর একটা মানুষকেও চেনে না ও। বান্ধবীর একবার করা দাওয়াতে কোনো কিছু না ভেবেই চলে এসেছে ও। কিন্তু এখন হেজিটেশন ফিল হচ্ছে। ওর হাজব্যান্ড বারবার বলেছিল ওকে না আসতে, তবে প্রাণনেশার কথা রাখতে এক প্রকার বাড়াবাড়ি করে এসেছে ও। জেরিন তাকালো পাশে। ওর হাজব্যান্ড সাইফ ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওর দিকে। জেরিন আমতা আমতা করে হাসলো, বলল, একটু ধৈর্য ধরো না, পেয়ে যাব প্রাণনেশাকে, ওয়েট। মান ইজ্জত
ডুববে আজকে, লিখে রাখো। জেরিন আশেপাশে তাকিয়ে হাঁটছে, মনে মনে দোয়া করছে যাতে প্রাণনেশাকে পেয়ে যায়, নয়তো আজকে স্বামী নামক মানুষটার কাছে ওর মান সম্মান সব যাবে। জেরিন হাজার খুঁজেও পেল না প্রাণনেশাকে। বিয়ে বাড়ির উপচে পড়া ভিড়। জেরিনের অসহায় লাগলো নিজেকে। নিজের জন্য খারাপ না লাগলেও মানুষটার জন্য খারাপ লাগছে। এভাবে শুকনো মুখে চলে যাবে, তাও বিয়েবাড়ি থেকে। অনেকটা সময় খোঁজাখুঁজি করে প্রাণনেশাকে না পেলেও প্রাণনেশার প্রাণকে খুঁজে পেল জেরিন। ঠোঁট বিস্তৃত করে হাসল ও, গদগদ হয়ে বলল, ওই তো প্রত্যুষ ভাই, এসো এসো। বলে এক প্রকার ছুটল ও। সাইফ দৌড়াতে পারল না, কোলে বেবি তার, তাই ধীর পায়ে হেঁটে জেরিনের পিছু ধরল। প্রত্যুষ অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই জেরিন ধুপ করে সামনে আসতেই চমকালো ও। জেরিন হাসল, কোমল স্বরে বলল, ভালো আছেন ভাইয়া? প্রত্যুষ তাকালো জেরিনের দিকে। চিনতে অসুবিধা হলো না ওর। পেছন থেকে ততক্ষণে সাইফ এগিয়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে বলল, সরি, আসলে আমার ওয়াইফের মাথার তার একটা ছেঁড়া। বান্ধবীর ভাইয়ের বিয়েতে আসতে না পারলে হাত পা ছড়িয়ে কাঁদত ও, তাই নিয়ে আসতে হয়েছে। মিষ্টি হাসল প্রত্যুষ, কর্মমর্দন করল ছেলেটার সাথে, নম্র স্বরে বলল, কেন আসবেন না? প্রাণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল তার বান্ধবীর জন্য। আপনি আসবেন না মনে করে মন খারাপ করেছে। শেষের কথাটা জেরিনের দিকে তাকিয়ে বলল প্রত্যুষ। হাসল জেরিন। প্রত্যুষ ওদেরকে সেধে বলল, ভেতরে আসুন। জেরিনকে পেয়ে অসম্ভব খুশি প্রাণনেশা। আকাশের তারা পেয়েছে যেন ও। গল্প জুড়ে দিয়েছে দুজনে। আরিশার সাথে বসে আছে ওরা। বউ সেজে বিছানার উপর বসে আছে আরিশা। সাইফ বেবিকে কোলে নিয়ে ছেলেদের সাথে বসেছে। প্রত্যুষ পরিচয় করিয়ে দিয়েছে ওকে সবার সাথে। তবে সাইফের সাথে পরিচিত হতে পেরে সবচেয়ে বেশি খুশি হয়তো উচ্ছ্বাস হয়েছে। এবার একটু মন খুলে কথা বলতে পারবে ও। প্রত্যুষের দায়িত্ব ওই পরিচয় করিয়ে দেওয়া পর্যন্তই শেষ। এর বাইরে আর একটা কথাও বলবে না ও। বর আর কনেকে একসাথে বসানো হয়েছে। বিশাল গোল টেবিলে কনে আর বরের সাথে স্পেশাল বরযাত্রীরা বসবে। প্রিয়ম তাকালো না আরিশার দিকে। এখনও অভিমান চলছে দুজনের মধ্যে। প্রিয়মের অভিমানের পাল্লা এতটাই ভিড় করেছে যে নিজের প্রিয় মানুষটাকে একবার কনে সাজে দেখল না। অথচ আরিশা কতটা আশা নিয়ে প্রিয়মের জন্য বউ সেজেছিল। চেয়ার টেনে বসলো উচ্ছ্বাস। ওর পাশের চেয়ারে কাউকে বসতে দিচ্ছে না ও। জায়গা ধরে রেখেছে একজনের জন্য। কেউ বসতে চাইলে অন্য চেয়ারে পাঠিয়ে দিচ্ছে। চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে চাইল উচ্ছ্বাস। আশ্চর্য, মেয়েটা আসছে না কেন? সবাই যে সন্দিহান চোখে দেখছে ওকে, শুধু উচ্ছ্বাস পাত্তা দিচ্ছে না। অনেকটা সময় অপেক্ষার পর ধীর পায়ে এগিয়ে এলো প্রাণনেশা। উচ্ছ্বাস চকিতে উঠে দাঁড়ালো, ঝটপট বলল, এখানে বসো। প্রাণনেশা নাকচ করল না, এসে বসলো ওর পাশে। প্রত্যুষ বসতে গিয়ে থমকালো। দুজন পাশাপাশি বসেছে। খেতে বসে পর্যন্ত গল্প করছে দুজনে। এত কিসের কথা দুজনে ভেবে পায় না প্রত্যুষ। শুধু একটু অনুভব করতে পারে ওর বুক জ্বলে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হিংসা অনুভব হয় বুকের ভেতর। প্রাণনেশার উচ্ছ্বাসে সামনাসামনি চেয়ারে বসলো প্রত্যুষ। বুকের মধ্যে তোলপাড় চললেও উপরই উপর নির্বিকার থাকলো প্রত্যুষ। খাওয়ার ব্যস্ত সবাই। 4 জন স্টাফ সার্ভ করছে সবাইকে। বর কনে দুজন একে অপর থেকে মুখ ঘুরিয়ে খাচ্ছে। প্রাণনেশা প্রস্তাব রাখলো দুজন যাতে দুজনকে এক লোকমা হলেও খাইয়ে দেয়। চমকে তাকালো প্রিয়ম। বাদ সেজে বলল, এসবের দরকার কি? প্রাণনেশার সাথে এবার টেবিলে উপস্থিত থাকা সবাই একই কথা বলতে শুরু করলো। আরিশা লাজুক হাসে। প্রিয়ম সবার সাথে কথাই না পেরে খাইয়ে দিল আরিশাকে। তবে তাকালো না ওর দিকে। কিন্তু আরিশা পূর্ণ দৃষ্টিতে তাকালো। লাজুক দৃষ্টিতে তাকিয়ে এক লোকমা খাওয়ালো প্রিয়মকে। চিকেনের রেসিপিটা ভালো লেগেছে প্রাণনেশার। টেবিলে প্রায় 20 রকমের খাবার সাজানো, তবে প্রাণনেশা শুধু চিকেন লেগ পিস দিয়েই খাচ্ছে। অন্য ডিশগুলো নিয়েছে একটু একটু। প্রাণনেশার আরেকটা লেগ পিস নিতে মন চাইল। মশলাদার স্বাদটা মুখ থেকে যাচ্ছে না। বাবুর্চির হাতের সবটুকু জাদু হয়তো এই লেগ পিস রান্নায় ব্যয় করেছে। এই নিয়ে
দুটো লেগ পিস নেওয়া শেষ প্রাণনেশা, তাই আরেকটা নিতে কিছুটা কুণ্ঠবোধ হলো ওর। সামনের বলে আর একটা লেগ পিস আছে। প্রাণনেশার খেতে মন চাইল ওটা, কিন্তু চক্ষু লজ্জার ভয়ে নিতে পারল না। প্রাণনেশা কনুই দিয়ে পাশে গুতল উচ্ছ্বাসকে। উচ্ছ্বাস খাওয়া থামিয়ে পাশ ফিরে তাকালো, ভ্রু উঁচিয়ে বলল, কি? প্রাণনেশা চোখ দিয়ে দেখিয়ে দেয় বোলটা। উচ্ছ্বাস বুঝে নিল। প্রাণনেশার প্লেটে লেগ পিস তুলতে গেলে বাধা দেয় ও, নাটক করে বলে, আরে লাগবে না লাগবে না। উচ্ছ্বাসও নাছোড়বান্দা, সে প্রাণনেশার চেয়ে নাটক কম পারে নাকি? সেও জোর করে সাধল। দুজনের এইসব আজাইরা কাহিনী ছোট ছোট চোখে দেখছে প্রত্যুষ। মেজাজ খারাপ হচ্ছে ওর। বিরক্তি তার সর্বশেষ সীমা অতিক্রম করেছে। প্রাণনেশা আর উচ্ছ্বাস এখনও নিজেদের নাটক জারি রেখেছে। উচ্ছ্বাস লেগ পিস সাজছে, প্রাণনেশা বাধা দিয়ে বলছে লাগবে না। আর ধৈর্য ধরা সম্ভব হলো না প্রত্যুষের পক্ষে। উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাসের হাতে থাকা চামচ কেড়ে নিল প্রত্যুষ। উচ্ছ্বাস প্রাণনেশা চমকে একযোগে তাকালো। প্রত্যুষ মেকি হাসি দিয়ে লেগ পিসটা নিজের প্লেটে নিয়ে বলল, ও যখন খেতে চাইছে না তখন ওকে আর জোর না করাই ভালো, এর চেয়ে বরং আমিই খাই। কষ্টে প্রাণনেশার চোখে পানি এলো। অতিরিক্ত নাটক করতে গিয়ে ওর ফেভারিট ডিশটা খাওয়া হলো না ওর। প্রত্যুষ ব্যঙ্গাত্মক হাসলো ওর দিকে তাকিয়ে। প্রাণনেশা চোখ ফেরালো। উচ্ছ্বাস আইঢাই করে নিজের প্লেট থেকে লেগ পিসটা তুলে দিল প্রাণনেশার প্লেটে। মুচকি হেসে কোমল স্বরে বলল, এটা খাও, একজন স্টাফ দিয়ে গেছে, ধরিয়েও নি আমি, একেবারে ইনটেক আছে, খেতে পারো তুমি। অন্যের প্লেট থেকে খাবার কিনে নেওয়া পছন্দ হলো না প্রাণনেশার। নাকচ করতে গেলে রাগ করলো উচ্ছ্বাস। অগত্যা প্রাণনেশা লেগ পিস দিয়েই খেলো। উচ্ছ্বাসের দিকে তাকে মিষ্টি করে হেসে বলল, থ্যাঙ্কস উচ্ছ্বাস। প্রত্যুষের গলা দিয়ে খাবার নামলো না আর। অর্ধেক খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল ও। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল। প্রাণনেশা তাকিয়ে থাকলো ওর যাওয়ার দিকে। এক লেগ পিস নিয়ে কত কাহিনী হয়ে গেল। যে লেগ পিসটা উচ্ছ্বাসের হাত থেকে কেড়ে নিয়েছিল প্রত্যুষ, সেটা একটুও খায়নি ও। উল্টে সেটার উপর পানি ঢেলে দিয়ে চলে গেছে। খাবারও খায়নি বেশি। প্রাণনেশার মন খারাপ হলো। প্রত্যুষ ভাই কি রাগ করলো? আনমনে চেয়ারের ওপর বসে আছে প্রত্যুষ। দৃষ্টি ওর বাইরের দিকে নিবদ্ধ। গোধূলির ক্ষীণ আলো চোখের ওপর আছড়ে পড়ছে। একটু পরে আরিশাকে উঠিয়ে নিয়ে যাবে ওরা। অতিথিরা ক্ষণে ক্ষণে কমে আসছে। হঠাৎই জেরিন এলো সেখানে। প্রত্যুষের মনোযোগ ভঙ্গ হয়। উঠে দাঁড়ালো ও। জেরিন সৌজন্য হেসে বলল, চলে যাচ্ছি ভাইয়া। মুচকি হাসল প্রত্যুষ। মেয়েটা আজকে ওর সাথে একটুও বেশি ভালোই বিহেভ করেছে। ওই দিনের খারাপ বিহেভের ছিটাফোঁটাও নেই ওর মধ্যে। উল্টে প্রত্যুষের মনে হয় একটু বেশি সম্মান দেখাচ্ছে মেয়েটা। প্রত্যুষ নম্র স্বরে বলল, বিদায় তাহলে, আবার আসবেন। আপনি আমাকে তুমি করে বলতে পারেন ভাইয়া, আমি তো প্রাণনেশার সমবয়সী। প্রত্যুষ আবার হাসল। জেরিন তাকিয়ে থাকলো ওর দিকে। ওর মনে হলো ছেলেটার হাসিটা অসম্ভব সুন্দর, মুখটা মায়াবী, বাচ্চাদের মতো দেখতে। বুক ভারী হলো জেরিনের। প্রাণনেশার জন্য কষ্ট হচ্ছে ওর। এই মায়াবী ছেলেটাকে ওর বেস্ট ফ্রেন্ড নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। জেরিন অপ্রত্যাশিত বলল, প্রত্যুষ ভাই, আমি জানি আপনি অন্যায় করেছেন প্রাণনেশার প্রতি। যদিও জানি আপনি অপরাগ ছিলেন, কম অন্যায় আপনার সাথেও হয়নি, তবুও বলবো প্রাণনেশা এখনও আপনাকে অসম্ভব ভালোবাসে। জানেন, ভার্সিটি লাইফে কোনো দিন কোনো ছেলের সাথে প্রাণনেশার ইন্টারেকশন ছিল না। কম ছেলে প্রপোজ করেনি ওকে, বাট প্রাণনেশা রিজেক্ট করেছে সবাইকে। সারা জীবন ও শুধু আপনার প্রতিই লয়াল ছিল। 6 বছরে একবারও আপনার নাম মুখে নেয়নি ও। তবুও কেন যেন আপনার সম্বন্ধে সব কিছু জেনে গিয়েছিলাম আমরা। দূরে থেকেও এতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল প্রাণনেশা আপনার সাথে। ভাইয়া, শুনেছি আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। হয়তো কোথাও না কোথাও আপনিও লয়াল ছিলেন ওর প্রতি। জানি আপনাদের পার্সোনাল ম্যাটারে আমার নাক গলানো ঠিক হবে না, তবুও বলছি জীবনটাকে আরেকবার সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। এই সুযোগ বারবার আসে না, একবার ভেবে দেখবেন ভাইয়া। আমি আমার বেস্ট ফ্রেন্ডের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি দেখেছি প্রাণনেশা এত বছর কিভাবে মরে মরে বেঁচেছে। যদি ফের আপনাকে আরেকবার পাওয়া যায়,
প্রাণনেশার চেয়ে খুশি মানুষ এই দুনিয়ায় আর কেউ হবে না। প্রত্যুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল জেরিন। গাঁট হয়ে দাঁড়িয়ে থাকলো প্রত্যুষ। চোখ জ্বলছে ওর, বুকের মধ্যে আফসোসের দহন পিষ্ট করছে আবার। প্রাণনেশা কতটা খুশি হতো জানা নেই, তবে প্রাণনেশাকে পেলে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হতো প্রত্যুষ। তবে কেন ওর প্রাণকে ওর নষ্ট জীবনের সাথে জড়াবে ও? ভালোবাসা মানে তো ভালোবাসার মানুষকে ভালো রাখা। ও যদি ভালো রাখতে না পারে তখন? ভালোবাসার মানুষটা ভালো থাকার জন্যেই তো এত সুযোগ থাকা সত্ত্বেও কাছে যাওয়ার চেষ্টা করেনি প্রত্যুষ। প্রাণপ্রিয় মানুষটা না হয় অপূর্ণতা হয়েই থেকে যাক। সাধারণত কনে বিদায়ের সময় এক বিষাদময় দৃশ্য দেখা যায়। ছোট থেকে রাজকন্যার মতো পেলে পুষে বড় করা আদরের মেয়েটাকে যখন মা বাবার অন্যত্র পাঠিয়ে দিতে হয়, তখন তাদের কান্নার বাঁধ ভাঙে, কষ্টে জর্জরিত হয় বুক। কনে পক্ষের বাচ্চা থেকে বুড়ো প্রায় সকলেই তখন কান্নায় ব্যস্ত থাকে। তবে আরিশার বাড়ির চিত্র একেবারেই ভিন্ন। কনে বিদায়ের সময়ও সবার মেজাজ একেবারে ফুরফুরা। কনের মুখে কান্নার লেশমাত্র নেই, উল্টে এক চিলতে হাসি লেপ্টে আছে ঠোঁটে। আকিব হোসেন যখন আরিশার সাথে প্রিয়মের হাত মিলিয়ে দিলেন, তখন তিনি কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলেন। তবে প্রিয়ম আশ্বস্ত করেছে তাকে সে আরিশাকে ভালো রাখবে। পিয়াস ভূঁইয়া কথা দিয়েছেন আরিশা নিজের বাড়ি যাচ্ছে, মেয়েটা তার আরেক মা বাবার কাছে ভালো থাকবে। ব্যাস, এরপর আর কোনো ইমোশনাল কথাবার্তা হয়নি, কাউকে কাঁদতেও দেখা যায়নি। প্রিয়াশা ভূঁইয়া হাসি মুখেই মেয়েকে বিদায় দিয়েছেন। ভাইয়ের বাড়ি যাচ্ছে তার মেয়ে, সেখানে চিন্তা কিসের? তবে আদনান অনেক মজা উড়িয়েছে আরিশার। কান্না না আসলে চোখে থুতু দিয়ে কান্নার ভান করতে বলেছে। রাগে গজগজ করতে করতে আরিশা বলেছে, কান্না আসছে না, সেখানে ওর দোষ কোথায়? কান্না না আসলে নিশ্চয়ই ও জোর করে আনতে পারবে না। কনে বিদায় সম্পন্ন হলো অবশেষে। আরিশা আর প্রিয়মকে এক গাড়িতে তুলে দেওয়া হলো, তবে গাড়িতেও প্রিয়ম মুখ ঘুরিয়ে রাখলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আরিশা উইন্ডো দিয়ে আরেকবার তাকালো নিজের চিরচেনা প্রিয় বাড়িটার দিকে। এতক্ষণ খুশি মনে বাড়ির বাইরে বেরোলেও এবার খারাপ লাগছে ওর। ওর মা বাবা বড় ভাইয়া দাঁড়িয়ে আছে গেটের কাছে। ইস, মেয়েদের পার্মানেন্ট কোনো বাড়ি হয় না কেন? যে বাড়িতে আদরে আদরে ছোট থেকে বড় হয় একটা মেয়ে, হাজারো স্মৃতি জমিয়ে রাখে, সেই বাড়ি ছেড়ে একদিন অন্য বাড়িতে চলে যেতে হয়। উইন্ডোতে মাথা ঠেকালো আরিশা। নিঃশব্দে চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়ালো ওর। প্রিয় মানুষটাকে পাওয়ার খুশিতে এতক্ষণ মুখিয়েছিল আরিশা, তবে এখন সবার জন্য মন খারাপ হচ্ছে, কান্না পাচ্ছে। আরিশা চোখ মুছল না, শব্দ করে নাক টানলো। পাশে মুখ ঘুরিয়ে বসা মানুষটাকে শোনাতে চাইল নিজের কষ্টের শব্দ। কাজ হলো বোধহয়। প্রিয়ম এক টান মেরে আরিশাকে নিজের কাছে নিল, বুকের সাথে আষ্টেপৃষ্ট শক্ত করে জড়িয়ে ধরল ওকে। টলমল দৃষ্টিতে তাকিয়ে হাসল আরিশা। চোখ মুছে নাক ঘষল প্রিয়মের সিলভার পাঞ্জাবিতে। ঢোক গিলল প্রিয়ম। এই প্রথমবার মুখ খুলল ও। আরিশার দিকে না তাকিয়ে ফিসফিসিয়ে বলল, একটু কন্ট্রোল কর জান, গাড়িতে ড্রাইভার আছে, রাত নামা পর্যন্ত ওয়েট কর। প্রিয়মের কথা বুঝে আসতেই লজ্জায় রাঙা হলো আরিশার দুটো গাল। লাজুক হেসে প্রিয়মের বুকে মুখ লুকালো ও। প্রিয়ম নতুন বউ নিয়ে প্রবেশ করতেই ভূঁইয়া বাড়িতে এক প্রকার হুলুস্থুলুস লেগে গেল। বড়দের বরণের তোড়জোড় আর ছোটদের হই হুল্লোড়ে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হলো। আরিশা মাথা নিচু করে বসে থাকলো সোফায়। এটা ওর মামার বাড়ি, ছোটবেলায় বেশিরভাগ এখানেই থেকেছে ও। তবে আজ আজ সব কিছু একেবারেই ভিন্ন। আজ এই বাড়িতে মেয়ে হিসেবে নয়, বউ হিসেবে প্রবেশ করছে আরিশা। ভয়ঙ্কর রকমের লজ্জা লাগছে ওর। সামনে কিছু অজানা অচেনা মহিলা হাসি মজা করছে ওর সাথে। আরিশা চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে আশেপাশে তাকালো, হন্যে হয়ে খুঁজল প্রাণনেশাকে, তবে এত ভিড়ের মাঝে খুঁজে পেল না ওকে। সন্ধ্যা পেরিয়ে রাত হতেই অতিথি কমতে শুরু করলো। কাছের আত্মীয়রা ছাড়া একে একে বিদায় নিয়েছে সকলে।
কালো বিস্তীর্ণ আকাশের নিচে সবুজ ঘাসের উপর পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছে সব কাজিনরা। পাটির উপর ৩-৪টে কুশন রাখা। আরিশা আর প্রিয়মও আছে এখানে। কিছু কাজিনরা কক্ষ সাজানোর দায়িত্বে আছে, তাই যারা কক্ষ সাজানোর দায়িত্বে নেই সেই সব কাজিনরা মিলে বাড়ির আঙিনায় অবস্থান নিয়েছে। মুগ্ধ আর তাজিমও উপস্থিত। প্রহর ডাকতে গেছে প্রত্যুষকে। প্রাণনেশা হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে বসে আছে। ওরা দুপাশে রাহাত আর প্রজ্জ্বল বসা। বসতে বসতে তিথিবিরক্ত প্রিয়ম প্রাণনেশার দিকে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে বলল, ভাই, এখানে আমরা কেন বসে আছি? তুই না বলেছিলিস অনেক মজা হবে? কিছুই তো হচ্ছে না। হবে হবে, চিন্তা করিস না, বলল প্রাণনেশা। প্রিয়ম তেতে উঠল, কণ্ঠে বিরক্তি ঢেলে বলল, কখন? ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরতে ধরতে পুরো রাত এখানেই পার করে দিই। প্রিয়মের হাঁসফাঁস দেখে আরিশা ছোট ছোট চোখে তাকালো ওর দিকে। লজ্জার খোলস থেকে বেরিয়ে এসেছে ও অনেক আগে। পরিচিত একটা বাড়িতে কতক্ষণ লজ্জা লজ্জা মুখ করে থাকা যায় নাকি? আরিশা ব্যগ্র স্বরে বলল, উফ, এমন করছো কেন? এত অধৈর্য হলে কি হয়? ঠিক হয়ে বসো, সবাই আসুক। ভেংচি কাটল প্রিয়ম। তক্ষুনি সেখানে উপস্থিত হলো প্রত্যুষ। প্রহর এক প্রকার ধরে বেঁধে নিয়ে এসেছে ওকে। চোখ মুখ কুঁচকে গেট পেরিয়ে আসতেই দেখলো আঙিনায় সবাই গোল হয়ে বসে আছে। আন্না বাচ্চারা সহ পুরো কাজিন গোষ্ঠী বসে আছে এখানে। প্রত্যুষকে দেখতেই প্রিয়ম লাফিয়ে উঠে বলল, ভাইয়া, এখানে বসো, আমার পাশে। তুই তোর বইয়ের পাশে বস, আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে। প্রত্যুষের রাশভারী কণ্ঠে থতমত খেল প্রিয়ম। মুখ লটকে বসলো ওর। এই ছেলেটা খালি ওকে বকে। আরিশা হাসলো ওর দিকে তাকিয়ে। প্রত্যুষ এক পাশ করে বসলো। প্রহরের দিকে তাকিয়ে বিরক্তিকর স্বরে বলল, এটা তোমার কাজ? আমতা আমতা করে হাসলো প্রহর। প্রত্যুষ মুখ ফুলিয়ে বসে থাকে। রাগে মস্তিষ্কের প্রতিটা রন্ধ্র দপদপ করে জ্বলছে ওর। 4টা রাত ঘুম হয়নি। বিয়েবাড়ির 1000টা কাজে নির্ঘুম রাত পার করেছে ও। ভেবেছিল আজ একটু আরাম করে ঘুমাবে। ও বাড়ি থেকে আসার পর একটা লম্বা হট শাওয়ার নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল প্রত্যুষ। তখনই হন্তদন্ত হয়ে প্রহর প্রবেশ করলো ওর কক্ষে। হড়বড় করে বলল, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, সবাই প্রত্যুষকে খুঁজছে। প্রত্যুষ আসতে চায়নি। এই ঘুম নামক জিনিসটা কোনো মতেই ধরা দিতে চায় না প্রত্যুষের কাছে। সময় কুলাতে পারে না ও। সেখানে যখনই ঘুমানোর একটা সুযোগ পায় সেটা লুফে নেয়। কিন্তু প্রহর শুনলে তো টেনে টুনে নিয়ে এসেছে ওকে। প্রত্যুষ সিরিয়াস রকমের কান্না পাচ্ছে। ঘুম পাচ্ছে ওর। একটু ঘুমোতে মন চাইছে, কিন্তু এদের জন্য পারল না। প্রত্যুষের তো মন চাইছে এখানেই শুয়ে পড়তে। প্রহর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, সরি রে, তোকে মিথ্যা বলে নিয়ে আসার জন্য। আসলে আইডিয়াটা প্রাণনেশাই দিয়েছিল, তুই নাকি সোজা কথায় আসবি না তাই। গাঁট হয়ে বসে থাকলো প্রত্যুষ। আরিশা এবার প্রাণনেশার দিকে তাকিয়ে বলল, এখন তো প্রত্যুষ ভাইও চলে এসেছে, চল আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। না, আরেকজন আসবে, একটু ওয়েট করো, গানের আসর বসবে আজকে। কে আসবে প্রাণ? আরিশার কথাটা জিভ ঘষে বের হলো কি হলো না তার আগেই প্রত্যুষ উত্তর করল, উচ্ছ্বাস ছাড়া আর কে হতে পারে? প্রাণনেশার উচ্ছ্বাস ছাড়া আর কে আছে? নড়ে চড়ে বসলো প্রাণনেশা। প্রত্যুষের ঠেস মারা কথার উত্তর দেওয়ার আগে গাড়ির শব্দ শোনা গেল। সবাই একযোগে ফিরে চাইল সেই দিকে। প্রত্যুষের কথা সত্যিই প্রমাণ করে দিয়ে উচ্ছ্বাসের কার গেট পেরিয়ে ঢুকলো। প্রাণনেশার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসলো প্রত্যুষ। মুখ বাঁকালো প্রাণনেশা। কাঁধে গিটার ঝুলিয়ে উচ্ছ্বাসকে এগিয়ে আসতে দেখা যায়। প্রাণনেশা নিজের পাশে জায়গা করে দিল ওকে। উচ্ছ্বাস বসতেই প্রিয়ম ফটাফট জিজ্ঞেস করলো, কোথায় চলে গেছিলে তুমি ব্রো? কত খুঁজেছি তোমাকে। প্রাণনেশা গিটার আনতে পাঠিয়েছিল। ঠোঁট গোল করে ও বোঝালো প্রিয়ম। পরক্ষণেই বলল, গান পারো? জানতাম না তো, ওই একটু আধটু। উচ্ছ্বাসের উত্তরে প্রাণনেশা তড়িঘড়ি করে বলল, একটু আধটু না ভাই, ওর গানের গলা অনেক সুন্দর। ওর সাথে আমার পরিচয়ই হয়েছে ওর গান শুনে। উচ্ছ্বাস মাথা চুলকে হাসলো। প্রাণনেশা ওর দিকে তাকিয়ে বলল, উচ্ছ্বাস, একটা গান করুন। কি গাইতাম? আমার তো কোনো গানই মাথায় আসছে না। আরিশা বগড়া দিয়ে বলল, যেটা পারেন সেটাই গান, আমরা জাস্ট মুহূর্তটাকে উপভোগ করতে চাইছি। ওকে। গিটারের শব্দ তুলল উচ্ছ্বাস, গলা খাঁকড়ি দিয়ে গাইল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই,
যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির। লিরিক্সটা শেষ হওয়ার আগে একটা উড়ন্ত কুষাণ আছড়ে পড়ল ওর মুখে। থমথমত খেলো উচ্ছ্বাস। গান গাওয়া থেমে গেল ওর। সামনে তাকিয়ে দেখলো প্রাণনেশা ফুঁসছে। উচ্ছ্বাস মুখ ফুটে কিছু বলার আগে আরেকটা কুষাণ ছুঁড়ে মারল প্রাণনেশা। হতভম্ব উচ্ছ্বাস কাঁপা কাঁপা ঠোঁটে নাড়িয়ে বলল, কি করেছি আমি? দেশদ্রোহী, বাটপার, বুঝতে পেরেছি আমি। আপনি বিরোধী দলের সদস্য, তাই না? এত সাহস আপনার? আমাদের সামনে দাঁড়িয়ে এই গান করছেন? সব কিছু বিরোধী দলের চক্রান্ত। উচ্ছ্বাস বলদ বনে গেল। কিসের বিরোধী দল, কিসের দেশদ্রোহী? এদিকে সাপের মতো ফোঁসফোঁস করছে প্রাণনেশা। মুগ্ধ আর তাজিম আটকে রেখেছে ওকে, নয়তো এক্ষুনি দলবল নিয়ে হামলা চালাবে উচ্ছ্বাসের ওপর। মুগ্ধ গজগজ করতে করতে বলল, ছি ভাইয়া, লজ্জাজনক। আপনি যে বিরোধী দলের সদস্য এটা তো জানতাম না আমরা। আজকে থেকে আপনার সাথে সব ফ্রেন্ডশিপ এখানেই শেষ। বিরোধী দলের কোনো সদস্যের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আরে, আমার তো আগে থেকেই সন্দেহ হচ্ছিল ওনার ওপর, বিরোধী দলের ষড়যন্ত্র সব কিছু। ফুঁসতে ফুঁসতে বলল প্রাণনেশা। প্রাণনেশার মনে হয় এই দুনিয়ায় ট্র্যাজিক যা কিছু ঘটে সব কিছুই বিরোধী দলের ষড়যন্ত্র। এমনকি একটা পিঁপড়ে মরলেও সেটা বিরোধী দলের দোষ। উচ্ছ্বাস অসহায়ভাবে বসে আছে। আঙ্গিনায় বসা অন্য সদস্যরা একবার প্রাণনেশা, মুগ্ধ আর তাজিমের দিকে তাকাচ্ছে, তো একবার উচ্ছ্বাসের দিকে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না তারা। মুখ গোমড়া করে নাক ফুলিয়ে বসে আছে প্রাণনেশা। কেউ বলতে পারবে না একটু আগে এখানে ছোটোখাটো একটা সুনামি বয়ে গেছে। দলের ব্যাপারে বড়ই সিরিয়াস ও, আর ওর চক্ষুশূল হচ্ছে বিরোধী দলের সদস্য নামক প্রাণীরা। মুখ লটকে বসে আছে উচ্ছ্বাস। সবাইকে চুপচাপ হয়ে যেতে দেখে আরিশায় কথা তুলল। উচ্ছ্বাসের দিকে ফিরে বলল, এরকম একটা পরিবেশে কেউ দেশাত্মবোধক গান গায়? এখন চলবে রোম্যান্টিক বা মন ভালো করার মতো কোনো গান। ভাইয়া, একটা সুন্দর দেখে গান করুন। শান্ত প্রাণনেশা অশান্ত হয়ে বলল, খেকিয়ে বলল, কিসের দেশাত্মবোধক গান? এটা দেশাত্মবোধক? এটা বিরোধী দলের মূল মন্ত্র। ছি উচ্ছ্বাস, ছি। জড়সড় হয়ে বসলো উচ্ছ্বাস। মাথায় কি যে এসেছিল? আসলেই বলদ ও। এরকম একটা পরিবেশে কেউ এসব গান গায়? কোন কুক্ষণে যে এই গানটা গেয়েছিল ও? প্রাণনেশা তো এমন বিহেভ করছে যেন কাউকে খুন করে ফেলেছে উচ্ছ্বাস। এমনিতেই ঘুম না হওয়ায় মাথা খারাপ প্রত্যুষে, তার উপর প্রাণনেশার এসব কাহিনীতে মাথা ব্যথা উঠে যাচ্ছে। প্রত্যুষ চোখ মুখ কুঁচকে বলল, অফ যা প্রাণ, হয়েছে তো, ভুল করে ফেলেছে ও। উচ্ছ্বাস, আপনি গান করলে করুন, নয়তো আমি চলে যাচ্ছি, বলে হামি তুলল প্রত্যুষ। উচ্ছ্বাস ঠোঁট উল্টে সবার দিকে তাকালো। প্রাণনেশার দিকে চোখ পড়তেই মুখ বাঁকালো ও। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গিটারে ফের টুংটাং শব্দ তুলল। গোমড়া মুখে বসে থাকা প্রাণনেশার দিকে এক ধ্যানে তাকিয়ে গাইল প্রত্যুষ। কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একটা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে যখন চোখ ভিজিয়ে যায় রাতে, ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। বহুদিন আগে তাদের আলো, শূন্য আধার আকাশ, প্রখর রোদে পোড়া পিঠ, আগুনের কুণ্ডে সেঁকা হাত, শিশির ছোঁয়ায় পাবে হাসি, অন্ধকারে কেটে যাবে রাত। ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস। বহুদিন আগে তারাদের আলো, শূন্য আধার আকাশ। ভালোবাসা দিতে পারে গত বর্ষার সুবাস। বহুদিন আগে তারাদের আলো, শূন্য আধার আকাশ। একযোগে তালি দিল সকলে। মিষ্টি করে হাসলো উচ্ছ্বাস। প্রিয়মার আরিশা দুজনের কাঁধে মাথা রেখে অনুভব করলো সময়টা। গানের প্রতিটা শব্দ প্রেমের ঝংকার তুলল ওদের হৃদয়ে। প্রাণনেশা এক পলক প্রত্যুষের দিকে চোখ তুলে তাকালো, তবে প্রত্যুষ অনুভূতিহীন বসা। চোখ মুখে কোনো ব্যাপারে রা নেই ওর। ঘাসের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যেন ঘাসটা ওর বৌমার নামক ঘাসের সাথে দৃষ্টি দিয়ে ভালোবাসার বিনিময় করছে। মুখ বাঁকালো প্রাণনেশা।
ফের দৃষ্টি সরালো ওর থেকে। উচ্ছ্বাস আর চোখে কয়েকবার দেখলো প্রাণনেশাকে, তবে প্রাণনেশার খেয়াল নেই ওর দিকে। প্রাণনেশা ব্যস্ত অন্য কারোর মন খারাপের কারণ খুঁজতে। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার প্রস্তাব দিল আরিশা। প্রহর চলে গেছে রিধিতাদের দেখাশোনার জন্য। প্রত্যুষও চেয়েছিল ভাইয়ের সাথে চলে যেতে, বাট সবাই যেতে দিলে তো। প্রহরের বউ অসুস্থ, প্রত্যুষের তো আর না, তাহলে ও কেন যাবে? প্রিয়ম তো এক প্রকার টেনে ধরে রেখেছিল ওকে। প্রত্যুষ বলতে পারেনি আর কিছু। ওর ওই মুখচোরা স্বভাবের জন্য কোনো দিন যে ও অনেক বড় মার খাবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লাইফে কি কম মার খেয়েছে? যেখানে সবচেয়ে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেলেছে ও এই স্বভাবের জন্য, সেখানে মার খাওয়া আর কি বাকি আছে? মনে মনে ভাবল প্রত্যুষ। আফসোস করলো সৃষ্টিকর্তা ওকে এমন কেন বানালো। প্রাণনেশা বাড়ির ভেতর থেকে কি যেন আনতে গেছে, এখনও এসে পৌঁছায়নি মেয়েটা। অনেকটা সময় অপেক্ষার পর প্রাণনেশা হলো সেখানে। এসে বসলো আবার নিজের জায়গায়। প্রিয়ম জিজ্ঞেস করলো, কোথায় ছিলি এতক্ষণ? আমি তো জুস আনতে গিয়েছিলাম। জুস? প্রিয়মের কথায় প্রাণনেশা একটা কালো প্যাকেট বার করলো। সেখান থেকে বের করলো দুটো কাচের বোতল। বোতলগুলোর দিকে তাকিয়ে প্রিয়মের আত্মা শুকিয়ে গেল। ধরফর করে বলল, এই প্রাণ, এগুলো কোত্থেকে পেয়েছিস তুই? তোমার রুমে অ্যাপেল জুস কখন এনেছিলে ভাইয়া? উত্তর দিল না প্রিয়ম। ঢোক গিলল ও। বোতলগুলো হয়তো অ্যাপেল জুসের, বাট ভেতরে যে তরলগুলো আছে সেটা জুস না। তরলের মতো জিনিসগুলো কি সেটা বলা বাকিও রাখে না। মনারা বেগমের ভয়ে এই ট্রিক্স অ্যাপ্লাই করেছিল ও, যাতে এই সব মনারা বেগমের হাতে পড়লেও তিনি বুঝতে না পারেন এই সব কি। প্রিয়ম অ্যাপেল জুস বলে কাটিয়ে যেতে পারে, বাট এটা বেছে বেছে প্রাণনেশার হাতেই পড়তে হলো। একজন সার্ভেন্ট ট্রেতে করে কিছু কাচের মিনি গ্লাস নিয়ে এলো। গোল করে বসা সবার সামনে কাচের গ্লাসগুলো সাজিয়ে রাখলো। প্রাণনেশা বোতলের ছিপি খুলতেই বুদবুদ আকারে তরল ছিটকে পড়ল একেবারে প্রত্যুষের গায়ে গিয়ে পড়ল। প্রত্যুষ এক পলক নিজের ভেজা শার্টের দিকে তাকিয়ে আর একবার অসহায় দৃষ্টিতে প্রাণনেশার দিকে তাকালো। প্রাণনেশা আতঙ্কে হাত দিয়ে মুখ চেপে ধরল। তড়িঘড়ি করে বলল, সরি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর বলে একটা কথা আছে। প্রত্যুষ এতটাই পাথর হলো যে প্রাণনেশাকে মুখ ফুটে একটা কথাও বলতে পারল না। নয়তো ওর মন চাইছিল এই কাচের বোতলটা প্রাণনেশার মাথায় ভাঙতে। লিকুইডগুলো গ্লাসে ঢেলে একটা বোতল খালি করলো প্রাণনেশা। লিকুইডগুলো অন্যরকম কালার দেখতেই প্রত্যুষ নিজের গায়ের শার্ট শুকলো। বলল, এগুলোকে আমার কোনো দিক থেকেই অ্যাপেল জুস মনে হচ্ছে না। ততস্থ হয়ে বসলো প্রিয়ম। প্রত্যুষের শার্প মস্তিষ্ক ধরে না ফেলে এইসব কি। চোরা মুখে বসে থাকলো প্রিয়ম। টু শব্দ করলো না ও। উচ্ছ্বাস পাশ ঘেঁষে বসলো প্রিয়মের কানে কানে বলল, আমি জানি এসব কি। চমকে তাকালো প্রিয়ম। উচ্ছ্বাস ঠোঁট টিপে হাসছে। প্রিয়ম দৃষ্টি দিয়ে মিনতি করল যাতে কাউকে কিছু না বলে। উচ্ছ্বাস চোখ দিয়ে আশ্বস্ত করল, ফিসফিসিয়ে বলল, আমারও 2-3 পেগ এভাবে খাওয়া হয়। প্রাণনেশা ছোট ছোট চোখে দেখলো দুজনকে। বলল, তোমরা দুজনে কি ফিসফিস করছো? কেউই উত্তর করলো না। প্রাণনেশা সবাইকে খেলার নিয়ম বোঝালো। যাকে যে টাস্ক দেওয়া হবে সে যদি সেটা পূরণ করতে না পারে তবে তাকে 1 গ্লাস করে অ্যাপেল জুস খেতে হবে এবং সেটাই হবে তার শাস্তি। আরিশা ফটাফট বলল, বাট অ্যাপেল জুস দিয়ে সেটা শাস্তি কি করে হয়? আমি যতদূর জানি এটা অ্যালকোহল দিয়ে খেলতে হয়। টাস্ক পূরণ না করতে পারলে অ্যালকোহল খেতে হয় 1 গ্লাস করে। বাট এখন তো আমরা এসব খেতে পারবো না, তাই ফ্যামিলি পারমিশন নেই। জুস দিয়েই না হয় ফলো করি। মাথা নাড়ালো আরিশা। উচ্ছ্বাস প্রাণনেশার হাত থেকে খালি কাচের বোতলটা নিয়ে পাটির উপর ঘোরালো। ঘুরতে ঘুরতে সেটা একসময় প্রাণনেশার দিকে গিয়ে থামলো। খুশিতে হাততালি দিল সবাই। উচ্ছ্বাস তড়িঘড়ি করে বলল, আমি বলবো আমি। প্রাণনেশার দিকে তাকিয়ে বলল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। লাইফের ফার্স্ট ক্রাশের নাম। প্রাণনেশা আর চোখে প্রত্যুষের দিকে তাকালো। সে ওর দিকেই তাকিয়ে আছে। হাসলো প্রাণনেশা। বলল, আমার লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্রাশ অনলি তাহাসান। উফ, এত কিউট ছেলেটা। তাহাসান কে? সিঙ্গার। কেন চেনেন না আপনি? চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল প্রাণনেশা। উপর নিচে মাথা নাড়ালো উচ্ছ্বাস। চেনেও। তাহাসিনকে কে না চেনে? ফোঁস করে শ্বাস ছাড়ল প্রত্যুষ।
কি না কি ভেবে চিন্তা করছিল ও। উচ্ছ্বাস মনে মনে পুলকিত হলো, তার মানে রিয়েল লাইফে প্রাণনেশার কোনো ক্রাশ নেই। তাহলে তো ওর রাস্তা একেবারেই ক্লিয়ার। ভেবে একটা ডান্স দিতে মন চাইল উচ্ছ্বাসে। এই জন্যই তো প্রশ্নটা করেছিল ও। উচ্ছ্বাস ফের কাচের বোতলটা ঘোরালো। এবার সেটা গিয়ে থামলো প্রত্যুষের দিকে। প্রত্যুষ কপাল চাপড়ালো। প্রিয়ম হৈ হৈ করে বলল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। উচ্ছ্বাস প্রশ্ন করল, কাউকে ভালোবাসেন? ঠোঁট কামড়ে তাকালো প্রত্যুষ। সবাই একযোগে তাকিয়ে আছে ওর দিকে, মনোযোগ দিয়ে তাকিয়ে আছে প্রত্যুষের বলা নামটা শোনার জন্য। প্রত্যুষ একটা গ্লাস হাতে নিল, ঢক ঢক করে গিলল তরলটুকু। মুখ বিকৃত করলো প্রত্যুষ, বলল, ইয়াক, কি ঝাঁঝ! অ্যাপেল জুসের এমন বিচ্ছিরি স্বাদ কেন? টু শব্দ করলো না প্রিয়ম, ভয়ে ভয়ে জড়সড় হয়ে বসে থাকলো। মুখ বাঁকালো প্রাণনেশা, হার মেনে নিল শয়তান ছেলেটা, তবুও নাম বলল না। বোতলটা আবার ঘোরালো উচ্ছ্বাস। এবার সেটা থামলো আরিশার দিকে গিয়ে। আরিশা ডেয়ার নিল। প্রাণনেশা গদগদ হয়ে বলল, প্রিয়ম ভাইকে একটা চুমু খাও। চমকে তাকালো প্রিয়ম। নাকচ করার আগেই আরিশা একটা লাফে টুকুস করে চুমু খেলো ওর গালে। প্রাণনেশা তাড়ি দিল। প্রত্যুষ আর উচ্ছ্বাস সহ বাকিরা হাত দিয়ে নিজের চোখ ঢেকে রাখলো। উচ্ছ্বাস আবার বোতল ঘোরালো। এবারও গিয়ে সেটা থামলো প্রত্যুষের দিকে। উচ্ছ্বাস ফের আগের প্রশ্নটাই করলো। প্রত্যুষ উত্তর দিল না। গ্লাস তুলে আরেকটা গ্লাস তরল সাবার করলো। উচ্ছ্বাস আবার ঘোরাতেই আবারও প্রত্যুষের দিকে গিয়ে থামলো। উচ্ছ্বাস একই প্রশ্ন করলো। প্রত্যুষ উত্তর দেয় না। এই নিয়ে পরপর 4 বার বোতলটা প্রত্যুষের দিকে থামলো। প্রত্যুষ এবারও উত্তর দিল না। 5 বারে বোতলটা প্রত্যুষ কেড়ে নিল উচ্ছ্বাসের হাত থেকে। নিজের উদ্যোগে ঘোরালো বোতলটা। কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। প্রত্যুষের নিজেকে সেই অভাগা মনে হলো। এবারও প্রত্যুষের দিকেই থামলো বোতলটা। বিচ্ছিরি স্বাদের লিকুইডগুলো খেতে খেতে প্রত্যুষের অবস্থা খারাপ। এবারে আর উচ্ছ্বাসকে প্রশ্ন করার সুযোগটুকুও দিল না ও। চকিতে উঠে দাঁড়ালো। নিরেট স্বরে সবাইকে উদ্দেশ্য করে বলল, খেলা এখানেই শেষ, রুমে গিয়ে ঘুমাও সবাই। রাহাত আর প্রজ্জ্বলকে নিয়ে চলে গেল প্রত্যুষ। টালমাটাল পায়ে হেঁটে নিজের কক্ষে যাচ্ছে প্রাণনেশা। মাথা ভন ভন করে ঘুরছে ওর। ওই যে বলে না, নিষিদ্ধ জিনিসের ওপর মানুষের আকর্ষণ বেশি। প্রত্যুষ জুসগুলোকে বিচ্ছিরি স্বাদের বলার পরও প্রাণনেশা কয়েক গ্লাস খেয়েছে। মোটামুটি ভালোই লেগেছে ওর। প্রত্যুষ যেভাবে বলেছিল অতটাও খারাপ লাগেনি, কিন্তু বিপত্তি বেঁধেছে সেগুলো খাওয়ার পর। ভন ভন করে মাথা ঘুরছে ওর। আশেপাশে সব কিছু ঝাপসা দেখছে প্রাণনেশা। কোনো মতে দেওয়াল ধরে নিজের কক্ষের কাছাকাছি পৌঁছালো প্রাণনেশা। কিন্তু কক্ষে ঢুকতে আরেক বিপত্তি বাঁধল। চোখের সামনে দুটো দরজা দেখতে পাচ্ছে ও। কোনটা দিয়ে ঢুকলে সুবিধা হবে সেটা বুঝে আসছে না। প্রাণনেশা কোনো মতে কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে গেল। পাপোশের সাথে স্লিপ খেয়ে পড়তে গিয়ে পর্দা আঁকড়ে ধরে দাঁড়ালো। পর্দা আঁকড়ে ধরে ঢুলছে প্রাণনেশা। চোখে মুখে অন্ধকার নেমে আসলো ওর। পড়ে যাবে তার আগেই দুটো শক্তপোক্ত হাত আগলে নিল ওকে। প্রাণনেশা ঘুরে তাকানোর ফুরসতটুকুও পেল না। উচ্ছ্বাস প্রাণনেশাকে হড়বড় করে বলল, প্রাণনেশা, কি হয়েছে তোমার? মাথা ঘুরছে? আমাকে একটু রুমে দিয়ে আসুন, হাঁটতে পারছি না। থেমে থেমে বলল প্রাণনেশা। উচ্ছ্বাস প্রাণনেশার বাহু আঁকড়ে ধরল। কোনো মতে কক্ষের ভেতর নিয়ে গেল ওকে। বিছানায় বসতেই প্রাণনেশা হাত পা ছড়িয়ে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। উচ্ছ্বাস হাঁসফাঁস করে তাকালো আশেপাশে। বাড়ির অর্ধেক অতিথি ঘুমে কাঁদা, বাকি অর্ধেক প্রিয়মের কক্ষে ঠাসা। কি করছে সেটা উচ্ছ্বাস নিজেও জানে না। প্রাণনেশারও এই অবস্থা। উচ্ছ্বাস ধরার সাহস পেল না ওকে। যদি কেউ এসে দেখে ফেলে, খারাপ কিছু ভেবে ফেলে, তাহলে? প্রাণনেশার অবস্থাও বেগতিক। কী করবে বুঝে উঠতে পারল না উচ্ছ্বাস। প্রাণনেশা হাত পা ছড়িয়ে শুয়ে আছে। চুলগুলো সব এলোমেলো হয়ে লেপ্টে আছে ওর মুখে। উচ্ছ্বাস এক পলক দরজার দিকে তাকিয়ে প্রাণনেশাকে ধরতে গেল। মাথা উঁচিয়ে শোয়ালো ওকে বালিশে। প্রাণনেশা ঠোঁট উল্টে চোখ বন্ধ করে আছে। উচ্ছ্বাস আলতো চাপড় দিল ওর গালে, ডাকলো কয়েকবার। তবে প্রাণনেশা উত্তর দিল না। উচ্ছ্বাস ভাবলো কাউকে ডেকে আনবে। হঠাৎই মেয়েটা কি হলো? উঠতে যাবে তার আগেই ওর শার্ট আঁকড়ে ধরল প্রাণনেশা। ভাঙা গলায় থেমে থেমে বলল, যেও না আমাকে ছেড়ে। উচ্ছ্বাস থমকালো, চমকালো। প্রাণনেশা ওকে তুমি করে বলছে, তবুও আমলে নিল না কথাটা।
প্রাণনেশার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ও নিজের মধ্যে নেই। ও হুঁশে থেকে বলছে না এইসব। উচ্ছ্বাস হাত বুলিয়ে দিল ওর মাথায়, চুলগুলো ঠিক করে কানের পেছনে গুজে দিল। মায়াময় কণ্ঠে আওড়ালো, আমি যাচ্ছি না কোথাও প্রাণ পাখি, এখানেই আছি তোমার কাছে। প্রাণনেশা উচ্ছ্বাসের চওড়া বুকের সাথে মাথা ঠেকালো, এলোমেলো স্বরে বিড় করে বলল, তুমি সব সময় আমাকে ছেড়ে চলে যাও, একটুও ভালোবাসো না আমাকে। ঢোক গিলল উচ্ছ্বাস। প্রাণনেশাকে অনেকবার মানা করেছে ও যাতে এসব না খায়, তবে প্রাণনেশাও শোনেনি। ও নিজের ইচ্ছে মতো গিলেছে। প্রিয়মের কথা রাখতে গিয়ে উচ্ছ্বাসও আর বলতে পারেনি জিনিসগুলো কি। এখন এসব খেয়ে মেয়েটা উল্টোপাল্টা বকছে। তবে প্রাণনেশা কি জানে ওর এইসব উল্টোপাল্টা কথা উচ্ছ্বাসের হৃদয় বেসামাল করে দিচ্ছে, বক্ষে তোলপাড় চালাচ্ছে? জানে না বোধহয়, জানলে উচ্ছ্বাসকে এত কষ্ট দিত না। বুকে পাথর চাপা দিয়ে উচ্ছ্বাস ছাড়াতে চাইল প্রাণনেশাকে, তবে প্রাণনেশা ছাড়ল না ওকে। এদিকে ওর হৃৎপিণ্ড তড়িৎ বেগে লাফাচ্ছে, ভয় লাগছে অনেকটা, যদি কেউ দেখে ফেলে। প্রাণনেশার হাত আঁকড়ে ধরে ওর রক্তাভ মুখশ্রীর দিকে তাকালো উচ্ছ্বাস। ঠোঁট দুটো থিরথির করে কাঁপছে। উচ্ছ্বাসের খারাপ লাগলো, হৃদয়ে মৃদু অপরাধবোধ জাগ্রত হলো। মেয়েটা হুঁশহীন অবস্থায় সুযোগ নিচ্ছে ও, সেই সুযোগটা প্রাণনেশার অবচেতন মন নিজেই করে দিয়েছে। প্রাণনেশা কাঁপা কাঁপা হাতে গাল স্পর্শ করলো ওর, থুতনিতে মাথা ঠেকালো। উচ্ছ্বাস ঘোরে ডুবে যাচ্ছে, ঠিক বেঠিক বিচার করার শক্তি হারিয়ে ফেলেছে। মস্তিষ্ক আজ কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। ও বুঝতে পারছে না কি হচ্ছে এসব। ওর থুতনি মিশে গেছে প্রাণনেশার কপালের সাথে। প্রাণনেশা ঠোঁট আগায়, উচ্ছ্বাস বাধা দিতে গিয়েও পাচ্ছে না, হয়তো বা চাইছে না। ওর ভালো লাগা ভালোবাসা বাধা দিতে রোধ করছে। নিষিদ্ধ ইচ্ছেটা প্রশ্রয় দিতে মন চাইছে। উচ্ছ্বাস চোখ খিচে বসে থাকলো, নড়ার শক্তিও যেন কুলাতে পারছে না। উচ্ছ্বাস পাশ মিশে যেতে চাইল প্রাণনেশার সাথে। তক্ষুনি প্রাণনেশা মৃদু স্বরে অপ্রত্যাশিত বলে উঠল, প্রত্যুষ ভাই, চলবে।